সন্ধে নেমে এসেছে। দিনের শেষ আলোটুকুও হারিয়ে গেছে কুয়াশা মাখা নরম অন্ধকারে। আশ্বিন এখন। বাতাসে হালকা হিমের ছোঁয়া লাগে ভোরের দিকে। সন্ধ্যার অন্ধকারে মাখামাখি হয়ে আছে গোবর আর ধূপধুনোর গন্ধ। গেরস্থিরা সন্ধেবেলা মশা তাড়াতে গোয়াল ঘরে ধূপের ধোঁয়া দেয়। একদল ছিছি পোকা মনে হয় সাজ নামার অপেক্ষাতেই ছিল। দিনের আলো হারিয়ে যেতেই তারস্বরে ডাকতে শুরু করেছে, যেন এক্ষুনি জীবন দিয়ে গাইতে না শুরু করলে কি একটা কাণ্ড ঘটে যাবে। সরু মেঠো পথটা দিয়ে হেঁটে আসছে শামু। ভীষণ ক্লান্তি বোধ হচ্ছে, যেন অনন্তকাল ধরে চলছে তার এই পথ চলা, যেন আর ফুরোবার নয়। রাস্তাটাও মসৃণ সুন্দর নয়, ভাঙাচোরা এবড়ো থেবড়ো। মনে হয় গত ৩-৪ বছরে মেরামতের জন্য এর উপর হাতই দেওয়া হয়নি। আসলে গ্রাম এখন উন্নত হয়ে গেছে, লোকজন পায়ে হেঁটে চলাচল করা কমিয়ে দিয়েছে। সাইকেল, ভ্যান আর অটোর সহজ প্রাপ্যতা এবং একই সাথে কম ভাড়ায় চলাচলের সুযোগ থাকায় লোকজন নিতান্ত প্রয়োজন ছাড়া দূরযাত্রায় হাঁটে না। আগে বাজার থেকে শহর থেকে বাড়ি ফিরতে বাস থেকে নেমে মানুষেরা সময় কম লাগার জন্য এই লাল ইটের সরু পথটায় নেমে পড়ত। শামুর মনে পড়ে বাজারে বাবার দোকান ছিল। মাঝে মধ্যেই শামুরা ৩ ভাই রিক্সা ভ্যানে করে বাবার দোকানে চলে যেত। ৩ ছেলেকে নিয়ে বাবা আলী হোটেল অ্যান্ড সুইটসে চলে যেতেন। ৩ ভাই পেট ভরে পরোটা, রসগোল্লা আর চা খেত। এত এত খাওয়ার পরও বাবা আবার জিজ্ঞেস করতেন, আর কিছু খাবি? খেয়ে দিয়ে ৩ ভাই যখন বাড়ি ফিরত, বাবা সহ তখন সন্ধে গড়িয়ে রাত নেমে আসতো। রান্না করতে করতে মা ১০০ বার উঠোনে নেমে আসতেন। শামুদের একমাত্র বোন মালাকে বলতেন বার ঘরের জানলা দিয়ে একটু দেখতে রাস্তায় ছেলেদের দেখা যায় কিনা। অবশ্য সেটা অল্প কিছুদিন। পরে মা আর মালা দুজনেই বুঝে গিয়েছিল দেরি হওয়ার আসল কারণ। তখন দুশ্চিন্তার বদলে মা রান্না শেষে ঘরের বারান্দায় ইলেকট্রিকের বাতি জ্বেলে কাঁথায় ফোঁড় তুলত। পাশে রাখা রেডিওতে চলত সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার। আর মালা পড়ার টেবিলে বসে কান পেতে শুনত বারান্দার রেডিও থেকে ভেসে আসা গান। মা পড়ার তাগাদা দিলে গাল ফুলিয়ে বলতো, তুমি ভাইজানদের বলো না কেন একদিন আমারে নিয়ে যাইতে, তারা বাজারে কত মজা করে, কত কি খায়। মালার অভিমান ভরা মুখটা মনে পড়তেই হাসি এসে গেল শামুর। অন্ধকার পথ, দুপাশে নানা রকম গাছগাছালি। ওসবের ফাঁক ফোকর দিয়ে কোনো বাড়ির জানালার আলো দেখা যাচ্ছে। কোনো বাড়ির উঠোনে শিশু কিশোরের দল কোলাহল করছে। লালচে আলোয় কারো মুখ স্পষ্ট নয়। হাঁটতে হাঁটতে আঁধারের মধ্য দিয়ে ফুটে ওঠা ছবিগুলো আঁধারে মিলিয়ে যাচ্ছে। ধুর, হাঁটা পথে না এসে রিক্সা ভ্যানে উঠলে ভালো হইতো, মনে মনে ভাবল শামু। আসলে গত রাত থেকে তার যে মানসিক এবং শারীরিক ধকল শুরু হয়েছে, সে কারণেই মস্তিষ্ক সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেছে। এখন সে এমন একটা জায়গায় যেখানে থেমে যাওয়া যায় না। গতকাল অফিস থেকে ফিরে ভীষণ ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছিল। মনটা ভালো ছিল না মোটেও। গত কয়েকদিন ধরে ইনচার্জের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। ওর পড়াশোনা কম, চাকরিও তাই ছোট। অথচ বাবা পড়ানোর জন্য কত চেষ্টাই না করেছিলেন। পড়তে চাইতো না বলে মা পাশে বসে থাকতেন। শামু ভাবতো পড়ে কি হবে, সে তো কোনোদিন বাবা মাকে ছেড়ে কোথাও যাবে না। বড় ভাই চাকরি নিয়ে চলে গেল। মেজ ভাইটা প্রেমে ছ্যাঁকা খেয়ে নিরুদ্দেশ হলো। বোনটার বিয়ে হয়ে গেল কুয়েত প্রবাসী ছেলের সাথে। শামু স্থানীয় কলেজ থেকে ডিগ্রি পাশ করে গ্রামেই থেকে গেল বাপ মায়ের সাথে। খায় দায়, বাপের জমি দেখাশোনা করে। মা বাবা বিয়ের চেষ্টা করে। একে শামুর আগ্রহ নাই, অন্যদিকে বেকার ছেলের কাছে কেউ মেয়েও দিতে চায় না। শামুর আর বিয়ে করা হয় না। বিয়ে নিয়ে শামুর মাথা ব্যথাও নেই। সে নদীর পাড়ে গিয়ে বসে থাকে। এদিকটা নির্জন, ছন আর হোগলার ঘন বন। সামনে টলটলে স্রোতস্বিনী, ঝিরঝির হাওয়া জল কেটে বয়ে যায়। আকাশের নীল মেঘে শ্যামল বিকেল ছড়িয়ে থাকে মায়ের আঁচলের মতো। শামুর মনে হয় পৃথিবীতে এর চেয়ে সুখ আর কিছুতে নেই। সেই শামু আজ ৩ বছর বাড়ি যায় না। যাওয়া আসায় মেলা খরচ। সে টাকায় শামুর ১ সপ্তাহের খাবার হয়ে যায়। আর বাড়ি যাওয়া আসা মানে তো শুধু যাওয়া আসাই নয়, এতদিন পর বাড়ি গেলে পাড়াপড়শি আত্মীয় স্বজনের জন্য আর কিছু না হোক, দুটো মিষ্টি মনটা তো নিতেই হয়। বাবা অসুস্থ, বাড়ির বাজার সদাই পাড়ার কেউ না কেউ করে দেয়। শামু গেলে তো সেই বাজার তাকেই করতে হবে। কর্মক্ষম জোয়ান ছেলে বাড়ির বাজার করতে বাপের কাছে টাকা চাওয়াটাও ভালো দেখায় না। অথচ ওই রকম টাকা খরচ করার ক্ষমতা কোথায় শামুর? গত ৩ বছর ঈদ পর্বেও বাড়ি যায়নি সে। ফোনে মা বারবার ডেকেছে। শামু কাজের দোহাই দিয়ে মাকে নিবৃত্ত করেছে।
অথচ ছোটবেলা থেকেই শামু মানে ওটা। 4 ভাই বোনের মধ্যে শামু মেজো। সবাই বলে মেজো সন্তান ডাকাবুকো হয়, খানিকটা অবাধ্য। আর শামু ছোটবেলা থেকেই মাকে কাছে পেলে আর কিচ্ছু চাইতো না। হয়তো ফুটবল নিয়ে 3 ভাইতে গোল বেঁধেছে, উঠোনে তুমুল চিল্লাপাল্লা। তখন অস্থির মা রসুই ঘরের সামনে দাঁড়িয়ে যদি বলতো, যে বল নিয়ে ঝগড়া করবে না তাকে আমি কোলে বসাইয়া কুটনা কাটবো, দেখা যেত মায়ের কথা শেষ হয়নি, শামু সব ফেলে এক দৌড়ে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। না, কোলে উঠবার জন্য নয়, মাও তো কোলে নিতেও পারতেন না। মালা হওয়ার পর তার কি সব অসুখ হয়েছিল, শামু চাইতো কেবল মায়ের পাশে বসে থাকতে। বহুদিন পর্যন্ত, অনেক বড় হয়েও মা হয়তো কাজে ব্যস্ত, মায়ের শাড়ির আঁচলটা আস্তে করে মুঠোয় নিয়ে শুকে নিত শামু। নরম তুলতুলে আঁচলটায় কি যে এক মিঠে বাস, শামুর ইচ্ছে করতো সে আঁচল জড়িয়ে বসে থাকতে। এমনটা সে করেছেও অনেক সময়। যখন মা নানার বাড়িতে বেড়াতে যেত ওদের 3 ভাইকে বাড়িতে রেখে, শামু তখন মায়ের শাড়ি জড়িয়ে শুয়ে থাকতো। সময় বদলায়, কথাটা প্রমাণ করতেই বছর 5 আগে বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার অর্থ জোগাতে জমি বিক্রি চলল অবলীলায়। বাবা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু তখন ঘিরে ধরল অভাব। বাবার অসুস্থতার সময়ই দোকানটা লসে চলে যাচ্ছিল, শেষ অবধি ওটা বিক্রি করে দিতে হলো। সামান্য একটু জমি, কয়েকটা গরু, সংসারের চাকা চলতে চায় না। ভাইজান কিছু পাঠায়, কিন্তু বাবার ওষুধপথ্য হয় না। সকাল সন্ধ্যা জায়নামাজে বসে মা চোখের জল ফেলে। জীবনে প্রথম মাকে বিষণ্ণ, হতাশ আর দুঃখী দেখে বুক ভেঙে আসতে চায় শামুর। অবশেষে চেষ্টা চরিত করে পরিচিত একজনকে ধরে এই চাকরিটা জোগাড় করে নেয়। একটা কনস্ট্রাকশন ফার্মে সহকারী অ্যাকাউন্টস অফিসার। মাস শেষে 20,000 টাকা বেতন, মেস ভাড়া, খাওয়া খরচ আর কিছু টাকা হাত খরচা রেখে বাদবাকি সব টাকা বাড়ি পাঠিয়ে দেয় শামু। চাকরিটা ছোট, তাই বসদের ছাড়ির পরিমাণও বেশি। টাকা পয়সার ব্যাপার, সব সময় সতর্ক থাকতে হয়। এরই মধ্যে গতকাল বিকালে বাড়ির ফোন। শামু সবেমাত্র পটল দিয়ে রান্না করা চাষের পাঙ্গাস আর ডাল দিয়ে ভাত খেয়ে উঠেছে। এটো হাতেই মোবাইল তুললে ওপাশ থেকে ফ্যাঁসফেঁসে কণ্ঠে ভাইজান বলল, মা খুব অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি চইলে আয়। ব্যাস, এটুকুই। তারপর অনেকবার চেষ্টা করেও যোগাযোগ হয় না আর। শামু ভেবে পায় না ভাইজান কি মার অসুখের কথা শুনে বাড়িতে এসেছে নাকি তার আগে থেকেই আছে। শামুর কদিন ধরে পিঠে ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে যাওয়া দরকার। বেতনের টাকা যেভাবে বাজেট করা, তা থেকে ডাক্তারের অতিরিক্ত খরচ অসম্ভব। তাই খরচ বাঁচাতে নিজের ফোনে রিচার্জ বন্ধ রেখেছিল শামু। ফোন তো তার বলতে গেলে আসেই না, বাবা মা মোবাইল ব্যবহারেও তেমন অভ্যস্ত নয়। শামুই মাঝে মধ্যে ম্যানেজারের রুমে ঢুকে টুক করে প্রয়োজনীয় ফোন করে নেয়। গত কিছুদিন কাজের চাপে ফোন করা হয়ে ওঠেনি। গত 3 বছরে একবারও ছুটিতে যায়নি শামু। ভেবেছিল ও চাইলেই ছুটি পাবে, কিন্তু সে ছুটি পেতেও হাঙ্গামা করতে হয়েছে অনেক। বাড়িতে যাওয়া জরুরি ডাক, মা অসুস্থ, ভেতর প্রচন্ড অস্থিরতা। অতঃপর রাত 8টায় ব্যাগপ্যাকে 2টো জামা পরে মেস থেকে বেরিয়ে পড়েছে শামু। ঢাকা থেকে বাড়ি তো আর কম দূর নয়, 14 ঘন্টার জার্নি। বাস, ট্রেন, ফেরি সব বাহনই লাগে দেশের পূর্বাঞ্চলে অবস্থিত ওদের এই ছোট্ট গ্রাম চানপোহরে আসতে। সারাটা পথ প্রচন্ড অস্থিরতার মধ্যে কেটেছে। ছোটবেলা আর বড়বেলার নানা স্মৃতি হুটহাট করে চলে আসছে। শামুর চোখে ঘুম, কিন্তু ঘুমোতে চাইলেই কি একটা ঘোরের মধ্যে চলে যায়। ট্রেনের একটানা ঝিকঝিক শব্দকে উপেক্ষা করে সাদা সাদা একটা আলোময় বিকেল ভাই বোনদের উল্লাসে জেগে ওঠে। উঠোনে বিশাল একটা মাছ বাবা কিনে এনেছে, মা সেটা কাটার বন্দোবস্ত করছে। আকাশ থেকে তরল নরম রোদে মায়ের নাকের নিচের ঘাম হীরককুচির মতো চিকচিক করছে। বিশাল বটি দা দিয়ে মা মাছ কুটবার আগে আবার দৃশ্যপট বদলে যায়। হকারের পানি, পান, কলা ইত্যাদি বিক্রির জন্য বিচিত্র ভঙ্গিতে ডাকাডাকি। শামু সম্বিত পায় ও এখন ট্রেনে বাড়ি যাচ্ছে, মা অসুস্থ। পেটের ভেতর কোথায় যেন মোচড় দিয়ে ওঠে, ঘুম ছুটে যায়। শামু পানিওয়ালাকে ডেকে 1 বোতল পানি কিনে নেয়। ঢক ঢক করে এক নিমেষে পুরো বোতল শেষ করে ফেলে। তৃষ্ণা, গত সন্ধ্যা থেকে বুকের ভেতর এত তৃষ্ণা, বোতল বোতল পানি খেয়েও যেন মিটছে না। শামু ঘোর ভাঙা চোখে তাকিয়ে দেখে একজন বোরকা পরিহিতা বাচ্চা কোলে ভিড় ঠেলে পাশের কামরার দিকে যাচ্ছে। কিছু লোক সামনের স্টেশনে নামবে বলে আগে থেকেই বাক্স পেটরা গোছাচ্ছে। জানালার পাশে বসা লোকটাকে প্রায় অগ্রাহ্য করে জানলা দিয়ে বাইরে তাকায় শামু।
লাল ঘোলা আলো চোখের সামনে স্পষ্ট হয় ক্রমশ। ট্রেন থেকে নেমে বাস, লোকাল বাস, লোকে ঠাসা, ভিড়, চাপাচাপি, ঠেলাঠেলি, অজস্র শরীরের গন্ধ মিলেমিশে কেমন একটা ভ্যাপসা হাওয়া বাসের ভেতর। বাইরে হা হা করা রোদ। সকাল গড়িয়ে গেছে অনেকক্ষণ। বাস একটু পরপর থামে, লোক নামায় তোলে, তারপর তুমুল স্পিডে ডানে বায়ে কাত হয়ে ধুলো উড়িয়ে তীব্র স্বরে কোকাতে কোকাতে ছুটতে থাকে। আবার পেছন থেকে কেউ আওয়াজ দিলে হুট করে থেমে যায়। সময় গড়ায়, বুকের ভেতর অস্থিরতা বাড়ে। মারে। শামু চোখ বন্ধ করে স্রষ্টার কাছে হাত জোর করে প্রার্থনা করতে গিয়ে খেই হারিয়ে ফেলে। এক মহিলা তার বাচ্চাকে এই ভিড় বাসের মধ্যেও জোর করে খাওয়াতে চেষ্টা করছে। বাচ্চাটা খাবেই না। মহিলার স্বামীর হাতে খাওয়ার বাক্স। সেদিকে তাকিয়ে শামু ফের আনমনা হয়ে পড়ে। খাওয়া নিয়ে তার ভাই বোনরা কখনো ঝামেলা করেনি, তবুও মা কোনো কোনো শীতের সকালে মস্ত গামলায় ভাত তরকারি মেখে উঠোনে মাদুর পেতে বসে ছেলে মেয়েদেরকে ডাকতেন। শামুরা সব ভাই বোন মাকে ঘিরে বসত। মা সবার মুখে এক একটা জাম্বুরা সাইজ লোকমা তুলে দিতেন। শামুর মনে আছে মায়ের হাতে হলুদ রসুনের গন্ধ। শামু খেতে চাইতো না। মা তখন গল্প শোনাতেন, রাজা রানীর গল্প। সে গল্পে রাজকন্যা রূপোর পালঙ্কে ঘুমাতো। সেই রূপোর পালঙ্কের ব্যাপারটা ভীষণ পছন্দ করেছিল ভাইজান। তার কখনো কিছু দরকার হলে মাকে বলতো, এখন দাও মা, বড় হইয়া আমি তোমার রূপার পালঙ্ক বানাইয়া দিব, তুমি রাজকন্যার মতো সেই পালঙ্কে ঘুমাইবা। ভাইজানের এই কথাটায় মা খুব মজা পেত। আত্মীয় পরিজন এলে সবাইকে সে বলতো, কামু বড় হইয়া আমারে রূপার পালঙ্ক বানাইয়া দিব। মায়ের চোখ তখন চকচক করত। রূপার পালঙ্কের জন্য নয়, ছেলের ভালোবাসার মুগ্ধতায়। মায়ের সেই মুখটা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলে শামু। মনে মনে ভাবে, এতদিন বাড়ি না গিয়ে ভীষণ ভুল হয়ে গেছে। বুকের ভেতরটা হাহাকার করে, কেমন একটা জলা জলা অনুভূতি। এক বালতি বরফ ঢাললেও বুঝি সে বুক শীতল হয় না। শামু ভাবে, এবার মা সুস্থ হয়ে উঠুক, যত কষ্টই হোক প্রতি মাসে মাকে দেখতে বাড়ি আসবেই। ভাবতে ভাবতে বাচ্চা খাওয়াতে থাকা ওই মহিলার দিকে তাকায়। বাচ্চাকে খাওয়াতে সে তখনও চেষ্টা করেই যাচ্ছে। তার সোনালি পাড় শাড়ির আঁচল খাবারে মাখামাখি হচ্ছে, সেদিকে খেয়ালই নেই। শামু জানালার বাইরে চোখ রাখে। পিছে চলে যেতে থাকা দৃশ্যাবলী রোদের তাতে ঝাপসা হয়ে আসতে থাকে দূরের শহর, গ্রাম, মাঠ আর বৃক্ষলতা। ঈদের দিন, মেহমানে ভরা বাড়ি। মা একটা জলপাই রঙা শাড়ি পরেছে, কমলা আঁচলে গোলাপ ফুল ছাপানো। মা রান্না করছে, মাটির চুলো। অসাবধানে সেই গোলাপ আঁচলে আগুন ধরে গেল, দাউ দাউ আগুন। শামু দৌড়ে পানি আনতে পুকুরের দিকে ছুটল। হাতে লোহার বালতি, বালতিটা বড় আর ভারী। শামুর দৌড়াতে কষ্ট হচ্ছে। একটা ইটে পা বেজে শামু পড়ে গেল। বালতিটা কোথাও ঠোকর খেতেই বিশ্রী শব্দ হলো। শামু চমকে উঠল। বাস প্রচন্ড ব্রেক কষে থেমে গেছে। আবারও ঘোর ভাঙে। শামু মোবাইলে সময় দেখে, 7:45 বাজে। এই পথ দিয়ে কত শতবার যাওয়া আসা করেছে, অথচ আজ হাঁটতে যেন পায়ে চলছে না। এই পথটাকে সহস্র মাইল মনে হচ্ছে তার। হাঁটার কষ্ট আর মনের দুশ্চিন্তা মিলে ক্লান্তিটা কয়েক হাজার গুণ বেড়ে গেছে। অবশেষে বাড়ির দরজা। কুঞ্জলতায় ছাওয়া, অন্ধকারে গুহামুখের মতো মনে হয়। 3 বছর আগে শেষবার যখন এসেছিল ঠিক এমনই দেখে গিয়েছিল। টিনের সীমানা বেড়ার সামনে দাঁড়িয়ে চতুর্পাশে দৃষ্টি বোলায় শামু। বেড়ার ওপাশে চিরপরিচিত উঠোন, টিনের চালের উপর ঝুঁকে থাকা সজনের ডাল। সজনের ঝিরিঝিরি পাতা বাতাসে দোলে। আলো ছায়ার চিকরি বিক্রি করে কাঠে সাদা উঠোনের উপর যেখানে বসে মাকুলোয় চাল ছাড়ে। বাইরে থেকে বাড়িটা শুনশান। নানান প্রশ্ন জাগে মনে। বাড়িতে কেউ নেই নাকি? মা কি তবে হসপিটালে? মায়ের খারাপ কিছু হলে তো বাড়িতে লোকজন থাকার কথা ছিল, অন্তত পড়শিরা তো থাকবেই। মা যে সবার বড় প্রিয়জন, শিউলি ফুলের মতো কোমল, মায়াবতী। চোখ থেকে হঠাৎ এক ফোঁটা গড়িয়ে পড়া জল শামু আঙুল দিয়ে মুছে নেয়। ভেতর থেকে খুব মৃদু একটা গন্ধ ভেসে আসছে, চেনা চেনা গন্ধ, কিন্তু কিসের গন্ধ মনে পড়ছে না। শামু বাড়ির ভেতর ঢুকতে গিয়েও একটু থামে। বুকের ভেতর ধুপ ধুপ করে পেন্ডুলাম পেটাচ্ছে হাড়টা। মনে মনে আল্লাহর দরবারে আবার প্রার্থনা করে মা যেন সুস্থ থাকে। প্রার্থনা করে বটে, কিন্তু মনের মধ্যে স্বস্তি পায় না। উঠোনে পা রাখতে রাখতে শামু বরাবরের মতো জোরে হাঁক ছাড়ে, ওই মা, মা। কিন্তু ও নিজেই বুঝতে পারে গলায় জোর ফুটছে না। ও আবার জোরে ডাক দেয়, মা। আবছা অন্ধকারে গুমট নীরবতা গম গম করে।
বাতাসে টিনের চালে নারকেল ডাল ঘষা খেয়ে শব্দ তোলে অচিন সুরের হাহাকার। শামুর চোখ পড়ে একটা লাশবাহী খাটিয়া আমলকি গাছের পাশে রাখা। বারান্দার মৃদু আলো স্টিলের খাটিয়াটাকে শামুর কাছে রূপোর পালঙ্কের মতো মনে হয়।